এই মেয়ে, চোখের মাথা খেয়ে কি বসে আছো, নাকি বাড়িতে প্যাকেট করে রেখে আসছো? আর একটু হলে কি হতো? মাথায় কি বুদ্ধি শুদ্ধি কিছু নেই নাকি? হা করে কি দেখছো? মানে ইয়া, স্পিক আউট। ইয়ে মানে কি আমিও শুনি? টেল মি। এই শোনেন, আমার যেভাবে খুশি আমি রাস্তায় হাঁটবো। আপনার বাপের কি? কোথা থেকে এলেন রে আমার রাজা বাবু আমাকে রাস্তায় হাঁটা শেখাতে? ভাগেন মিয়া। এই যে রাজা বাবু, আই এম সরি, বাবাকে টেনে ঠিক করিনি। কে যে আমাকে নার্সিং এ পড়ার বুদ্ধি দিয়েছিল, তাকে পেলে আর খুব গিলে ফেলতাম। চাকরি কি হাতের মুয়া নাকি? আল্লাহ গো, চাকরি না হলে বিয়ে দিয়ে দেবে আমাকে। একটা চাকরি পাইয়ে দাও। এসব বলতে বলতেই হাসপাতালের ভেতর দিকে যাচ্ছিলাম। হঠাৎ একজন মধ্যবয়স্ক মহিলার সাথে জোরে চক্কর লাগে। মহিলা পড়তে যাওয়ার আগেই মিমি তাকে ধরে নেয়। এতে তার হাতে দেওয়ালে ঘষা লেগে অনেকটা অংশ ছিঁড়ে যায়। তুমি ঠিক আছো তো মা? তোমার কোথাও লাগেনি তো? মহিলার কথা শুনে মিমি অনেকটা অবাক হয়। অন্য কেউ হলে এতক্ষণ ওকে রামধোলাই করে ছাড়তো। কি তোমার হাত দিয়ে তো রক্ত ঝরছে, চলো আমার সাথে। মহিলা মিমিকে হাত ধরে টেনে একটা কেবিনে নিয়ে বসিয়ে দিল। সামনেই কেউ একজন উল্টো দিকে মুখ ঘুরিয়ে চেয়ারে বসে কি যেন পড়েই চলেছে। রাজা, নার্সকে ডাক তাড়াতাড়ি। মিমির মনে রাজা নামটা শোনা মাত্রই নাড়া দিয়ে যায়, কারণ এটা তার প্রিয় মানুষ। আর আজ আসার সময় সে রাজা বাবুর কথাও মনে পড়েছে। তার কি হলো? যে না চেয়ার ঘুরিয়ে তাকালো, মিমি অমনি মহিলাকে জড়িয়ে ধরে মুখ লুকালো। রাজা স্বাভাবিকভাবেই থাকলো, আর মনে মনে ভাবলো, পেয়েছে তোমাকে জানতো, তারাও দেখাচ্ছি মজা। আরে ডাক, কাউকে ওর হাত থেকে রক্ত ঝরছে। ঝরতে দাও মা। এসব শয়তানি রক্ত ঝরে গেলে যদি ও মানুষ হয় তাহলে তো ভালোই। রাজার মা কিছু বলতে যাবে, তার আগে মিমি রাজার সামনে থেকে একটা নোটবুক নিয়ে ওর গায়ে ছুঁড়ে মারতে চায়। রাজা, তুই ওকে চিনিস? নো মম, যাকে তাকে চেনার কোনো ইচ্ছে বা সময় কোনোটাই নেই আমার। ও, তার মানে এটা আপনার ছেলে। রাক্ষস একটা, লাগবে না আমার ট্রিটমেন্ট। আমি ঠিক আছি। এ কথা বলেই কেবিন থেকে বাইরে বের হয়ে আসলো। হঠাৎ কেউ পেছন থেকে হাতটা শক্ত করে টেনে ধরলো। কে রে? পিছন ঘুরে দেখে একটা বোরকা পরা মেয়ে, শুধু মুখ দেখা যাচ্ছে, বাকি সব হাত পায়ে মোজা পরা। কে তুমি? আমি মানুষ। কেন মানুষ মনে হয় না? আমি কখন সেটা বললাম? তোমাকে ভিতরে ডাকতে চলো। না, যাবো না। বড়লোক বলে যা খুশি করবে নাকি? গরিব বলে কি সম্মান নেই নাকি? মেয়েটি মিমির কথায় পাত্তা না দিয়ে টেনে কেবিনে নিয়ে চলে গেল। এই যে নিয়ে এসেছি পিচ্চিকে। মেয়েটি মুখে পিচ্চি শুনে রেগে ওর দিকে তাকায়। এই মেয়ে, তোমাকে যেতে বলছি আমি। কেন? আপনি বলার কে? আমার ইচ্ছে হয়েছে, চলে গেছি। মানু, মেডিসিন বক্সটা নিয়ে আয় তো। ওকে, এই নাও। রাজা নিজের হাতে মিমির হাতে ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দিল। রাজার মা শুধু চেয়ে থেকে দেখছে। আপনাদের মা ছেলের জন্য আমার চাকরি খোঁজা ভেস্তে গেল। রাজা কিছু না বলে রেগে গিয়ে ওর মায়ের দিকে তাকালে মা তাকে ইশারায় শান্ত হতে বলে। তোমার হাতে ওগুলো কি মা? নার্সিং সার্টিফিকেট। দেখি দাও। কাগজগুলো দেখে তিনি রাজাকে বলে, আমাদের হাসপাতালে তো নার্স লাগবে, ওকে রেখে দে। রাজা মায়ের কথার উপর একটা কথাও কোনোদিন বলেনি, তাই এই কথাটাও ফেলতে পারলো না। আর মনে মনে ওকে জ্বালানোর বদবুদ্ধি তো মাথায় ঘুরপাক খাচ্ছে। ওকে, ডান। কাল থেকে চলে এসো। আমি শুধুমাত্র মমের জন্য তোমাকে জবটা দিতে বাধ্য হলাম। নিয়ম কানুন না মানলে, অসভ্যতা আমি করলে আবার পানিশমেন্ট যা হবে মাথা পেতে নিতে হবে। এই বলে মিমির দিকে একটা কাগজ দিয়ে বলে, সিগনেচার অ্যান্ড ফিল আপ দিস পেপার। কাগজটা হাতে নিয়ে মিমির চোখ মাথায় উঠে, এটা কি? এটা কি? কিসের এগ্রিমেন্ট? আজ থেকে আমার এখানে ডিউটি করাকালীন সময়ে আমার সমস্ত কথা আপনাকে মেনে চলতে হবে। আর যদি অমান্য করেন, বিনিময়ে যে পানিশমেন্ট দেব সেটা মুখ বুঝে মেনে নিতে হবে। আপনার পরিবার কোনো রকম হস্তক্ষেপ করতে পারবে না। ওকে, গট ইট? মিমি কোনো উপায় না পেয়ে রাজার কথা মেনে নেয়, কারণ তার পরিবারের যে অবস্থা, এখন তার চাকরিটা খুবই দরকার। ঠিক আছে রাজা বাবু। স্যার, কল মি স্যার। ওকে? মিমি মুখ বাঁকিয়ে ওকে স্যার। মিমি ফর্ম ফিল আপ করে দিয়ে কোনোভাবে বাড়িতে তাড়াতাড়ি চলে যায়। ভাই ভাই, কোথায় তুই? কিরে আপু, লটারি পেয়েছিস নাকি? এভাবে চিল্লিয়ে মাথা খাচ্ছিস কেন? এইরকমই কিছু। মানে? আমার জব ডান।
কোথায়? চৌধুরী মেডিকেল কলেজ হাসপাতালে। কি বলিস? সে তো হেবডি বড় হসপিটাল। আর শুনেছি দেশের সব বড় বড় ডাক্তাররা নাকি ওখান থেকেই বের হয়। তাই নাকি? জানতাম না তো। যাক, ভালোই হলো ডক্টর হওয়ার ইচ্ছাটা নিজে জব করে পূরণ করতে পারি নাকি, দেখি কি হয়। তুই আবার মন খারাপ করছিস? আমি চেষ্টা করছি তো। ঠিক একটা ভালো জব খুঁজে পাবো খুব তাড়াতাড়ি, দেখে নিস। থাক, পড়ায় মন দেন, আপনার জব খুঁজতে হবে না। পাকল এক, আমাকে নিয়ে আয়, খাবার দিচ্ছি। সবাইকে খাইয়ে দিয়ে নিজে খেয়ে কাজ করতে করতে রাত গভীর হলো। মিমি খুব ঘুম কাতুরে, মেয়ে রাত জাগতে পারে না, ঘুমিয়ে পড়লো। সকাল সকাল উঠে বাড়ির সবার জন্য রান্না করে খাইয়ে আবার সারাদিনের জন্য রান্না করে রেখে অফিসের জন্য রওনা দিল। আজ তো রাক্ষসটা আমাকে পুরো চিবিয়ে খেয়ে ফেলবে। আল্লাহ বাঁচাও, একটা গাড়িও নাই, তার উপরেই নার্সদের শাড়ি পরে হাঁটাও যাচ্ছে না। হঠাৎ একটা গাড়ি এসে মিমির সামনে দাঁড়ালো। What happened? Can I help you? নো থ্যাঙ্কস, আপনি যেতে পারেন, আমি নিজের কাজ নিজে সামলাতে পারি। দেখি নার্স। না মানে আপনার পেশাব থেকে বললাম। কেন? হলে আপনার প্রবলেম আছে? যাহ বাবা, আমি কখন বললাম আমার প্রবলেম? আচ্ছা সামলান নিজেকে, আমি যাই। বাবাই। কোথা থেকে যে এইসব পাগল ছাগল আসে আল্লাহ জানে। আরিশা, চৌধুরী মেডিকেল কলেজ হাসপাতালে যাবেন? যাব, উঠেন। হসপিটালে পৌঁছে নামলো, নেমে রিক্সাওয়ালার সাথে ভাড়া নিয়ে তুমুল ঝামেলা পাকালো। কি হচ্ছে এখানে? আপনি কত বেহায়া তো আপনি, আমাকে ফলো করে আবার অফিস অব্দি চলে আসছেন। ওয়েট ওয়েট ওয়েট, এটা আপনার অফিস? ফর ইউ কাইন্ড ইনফরমেশন, আমি এই হসপিটালের একজন সিনিয়র ডক্টর। ওকে। কোনোভাবে টাকা নিয়ে অনেকের সামনে থেকে চলে যায় রাজার কেবিনে। স্যার, আসবো? অবশ্যই আসবেন, কেন নয়? এটা তো আপনার শ্বশুরবাড়ি, ইচ্ছে মতো আসবেন যাবেন, নো প্রবলেম। প্রথম দিনেই এতটা লেট? আসলে গাড়ি পাচ্ছিলাম তা তো, তাই দেরি হয়ে গেল। রাজা টেবিল থেকে চশমাটা নিয়ে চোখ দিয়ে চেয়ারের উপর থেকে অ্যাপ্রন নিয়ে গায়ে দিতে দিতে বের হতে গিয়ে মিমিকে বলে, ফলো মি। মিমিও কিছু না বলে পিছু পিছু চলে যায়। মিট হার, শি ইজ, ও নো, আপনার নামটা জানা হয়নি। কিছু কলিগের সামনে গিয়ে কথাগুলো বলে। আমার নাম মিমি। মিমি নামটা শুনে মনে মনে চকলেটের কথা মনে পড়ে মিচকে হাসি দিল। আচ্ছা, আজ থেকে অনেক আপনাকে সব শিখিয়ে দিই। অন্য কলিগরাও আছে, হেল্প লাগলে জিজ্ঞেস করে নেবেন। আচ্ছা ঠিক আছে। আমার একটা জরুরি কাজ আছে, আমি আসছি। অনেক, এদিকটা দেখে রাখিস। একটা কল আসায় হন্তদন্ত হয়ে অ্যাপ্রনটা খুলে কোটটা হাতে নিয়ে গাড়ি করে কোথায় যেন চলে গেল। মিস মিমি, আমার সাথে আসুন। আমার কাজ কি স্যার? অনেকের সাথে যেতে যেতে বলল, এই ধরুন আমার মতো হয়তো দরিদ্র মানুষের সেবা করা। লোকটা আসলে একটা ফাজিল। কি হলো, চুপ করে গেলেন যে? আমার মতো পেশেন্ট মনে হয় আপনার ভালো লাগে নাই, তাই না? স্যার, ইউ আর সো ফানি। তাই? এই যে এটা আমার কেবিন, কোনো প্রয়োজন হলে এখানে চলে আসবে। বসো। না স্যার, আমার কাজটা যদি বলতেন। তোমার কাজ, আমাদের হসপিটালে একজন মানসিক ভারসাম্যহীন ছেলে আছে। ও এমনি সব কথাই ভালোই বোঝে, কিন্তু কেউ ওকে সামলাতে পারে না। কোনো মেয়ে ওর সামনে গেলেই ও খুব রিয়েক্ট করে। আমি চাই তুমি একবার ট্রাই করে দেখো। মারণের ধান্দা করছি, শেষমেশ পাগলের সেবা। তো বলছিলাম কি, আমাকে যদি মারে? আমি আসি তো, চলো দেখি কি হয়। মিমি ও অনেক দুজনেই ওই ছেলের রুমে গেল। গিয়ে দেখছে সব নার্স, এরা ওর পিছনে ছুটছে আর ও সারা ঘরের জিনিস ছুঁড়ে মারছে আর পালিয়ে বেড়াচ্ছে। কি হলো? একই রক্ত দশে তোর। সাথে সাথে রাজা হাজির। কি হচ্ছে এখানে? এ কি, আপনার মাথা ফাটলো কিভাবে? তুই ভাবিস না আমি দেখছি। নার্স, মিমিকে নিয়ে আমার কেবিনে আসুন। আর অনেক, তুই একটু বাড়ি যা, ফুপি খুব অসুস্থ। আমি সেখানে গিয়েছিলাম, এখন ভালো আছে, তোকে খুঁজছিল। অনেকের কিছু না ভেবে তাড়াতাড়ি চলে যায়। এদিকে মিমিকে নিয়ে আসা হয় রাজার কেবিনে। কে বলেছে আপনাকে ওই পাগলের রুমে যেতে? বড্ড বেশি লাফালাফি করেন আপনি। আমার কি দোষ? অনেক স্যার। আপনি বড্ড বেশি কথা বলেন। কথা শেষ না করতে দিয়ে ব্যান্ডেজ করে দেয় আর বলে, লাগছে তো আমার। লাগুক, লাগাই দরকার আপনার। রাক্ষস একটা। কি বললেন?
কই কিছু না তো। আমি শুনলাম কিছু একটা বললেন। না, এটা আপনার মনের ভুল। রাজ চৌধুরীর মনের ভুল হয় না, ওকে? আসতে পারি? তুই আবার কবে থেকে পারমিশন নেওয়া শুরু করলি আর ফুপিকে রেখে চলে এলি যে? দেরি আসছে আপনার পাশে। মিমি আমার সাথে এসো। রাজার মন খারাপ হয়ে গেল। মিমিকে অন্য কেউ নিয়ে যাক বা ওকে কেউ সাথে রাখুক, সেটা রাজার একদম ভালো লাগছে না। বলছিলাম অনেকও নতুন তো, আমার সাথে থাক। আমি কিছুদিন ওকে শিখিয়ে দিই কাজ, পরে কাজে লাগবে। তুই যা। ওকে। আমি কি করব? কেন, আমার চেহারা কি বেশি খারাপ? দেখতে মন চাচ্ছে না? যা বাবা, আমি কখন তাই বললাম? চুপ, বক বক করে মাথা খায়েন না। এই বইগুলো নিয়ে যাবেন, যাবার সময় এগুলো পড়বেন। আপনাকে আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে হবে, আর তার জন্য এই বইগুলো পড়তে হবে। আমি ডক্টর অ্যাসিস্ট্যান্ট, স্বপ্ন দেখছি না তো? ভাবতে ভাবতে চেয়ার থেকে উঠে রাজার দিকে এগিয়ে যায়। রাজা হা করে তাকিয়ে ওর কাণ্ড দেখে। মিমি গিয়ে রাজার হাতে একটা চিমচু কাটে। হোয়াটটা, এসব কি হচ্ছে? স্যার, সরি, আসলে আমি ভুল করে। এরকম ভুল যেন আর কোনোদিন না হয়। আমাকে টাচ করার দুঃসাহস আর কখন দেখি। নাও গেট লস্ট। মিমি রাগ করে বের হবে, এমন সময় মাথাটা ঘুরে যায়। পড়তে যাবে তার আগে অনেক এসে ধরে। আরে মেয়েটা অসুস্থ, এভাবে লাফালাফি যে কেন করে? অনেক মিমিকে ধরেছে দেখে রেগে গেল। এক দৃষ্টিতে রাজা অনেক আর মিমির দিকে তাকিয়ে আছেন আর রাগে জ্বলে পড়ে যাচ্ছে। নিজের রাগ সামলাতে না পেরে টেবিলে জ্বলে একটা বাড়ি দেয়। মিমি, তুমি ঠিক আছে তো? মিমি রাজার দিকে তাকিয়ে দেখে রাজার মুখটা লাল হয়ে আছে। আপনাকে কে যেতে বলেছে এইভাবে? ওমা, আপনিই তো বললেন বের হয়ে যেতে, আমার কি দোষ? ও, আই সি। আমি মরে যেতে বললে কি মরে যাবেন? না শাট আপ, ওকে? মিমিকে কিছু না বলতে দিয়ে আমি মিমিকে ওর বাসায় ছেড়ে দিয়ে আসছি। তুই রাগিস না, বাচ্চা মেয়ে বুঝতে পারিনি। না, কি না? তুই এদিকটায় নজর রাখ, আবার ওর সাথে কথা আছে। আচ্ছা, মিমি সাবধানে যেও। আর এটা আমার কার্ড, কল দিও, আমি অপেক্ষা থাকবো। হয়ে গেছে তো দেব, তাহলে বের হওয়া যাক। ও শিওর। বাই মিমি। কি অদ্ভুত মানুষ রে বাবা। আপনি কি যেতে পারবেন নাকি কোলে নিতে হবে? রাগি রাগি লুক নিয়ে দাঁতে দাঁত পিষে রাক্ষস একটা, সব সময় খারাপ বিহেভিয়ার। চলুন। দুজনে গাড়িতে উঠে তারপর ঠিকানা কি দিবেন, নাকি আমি দুনিয়া পার করে পরকালের টিকিট ধরিয়ে দেব? আপনি আমার সাথে সব সময় এমন বাজে বিহেভ কেন করেন? আমি কি বিহেভিয়ার করব সেটা এখন তোমার কাছ থেকে শেখা লাগবে? আমি কি তাই বলেছি নাকি? আমি তো বলেছি ভালোভাবে কথা না বলতে পারলে দরকার নাই বলার। তাও এভাবে কথা বললেন না, আমার খারাপ লাগে। আর তাছাড়া আমি তো আপনার কোনো ক্ষতি করিনি, তাহলে কেনই বা এরকম করেন বলেন তো? আমি এত কথা বের হয় কোথা থেকে আপনার? একটু কম কথা বললে কি পেট মোচড় দেয়? যত সব। অ্যাড্রেস ইশারায় দেখিয়ে দিয়ে আর একটাও কথা বলেনি মিমি সারা রাস্তায়। যদিও রাজা চুপ করতে বলেছিল, কিন্তু চুপ করতে বলে তার নিজেরই খারাপ লাগছিল। এখানে 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 কি? আমার বাসা। গাড়ি থামিয়ে মিমিকে নামিয়ে গাড়ি স্টার্ট দিবে, এমন সময় দেখে মিমি আবার পড়ে যাচ্ছেন আর তার সাথে সাথে কেউ এসে তাকে ধরে। এটা দেখে রাজা গাড়ি থেকে নেমে মিমির কাছে ছুটে যায়। কি হচ্ছে এটা কি? ছাড়ুন ওনাকে, লজ্জা লাগে না মেয়েদের টাচ করতে? ছাড়ুন বলছি। স্যার, ও আমার ভাই রাহুল। ওকে, আমি আসছি। বলেই চলে যায়, কারণ বিষয়টাই লজ্জা পেয়ে যায়। তোর কপালে লাগলো কিভাবে? আর এই হিরোটাই বা কে? হিরো না, ও আমার জীবনের ভিলেন। রুমে চল বলছি। রুমে আসার পর এবার তো বল ওই হিরোটাকে। আমার বল। বস তোকে বাসায় আসতে এসেছে, আর মাথা ফাটলো কিভাবে? মজা নিস না, শরীরটা ভালো নেই, পরে সময় করে বলবো সব। আম্মু খেয়েছে? চল খেয়ে নিবি। না রে, খেতে ইচ্ছে করছে না, তুই খেয়ে নে। রাহুল কিছু না বলে উঠে চলে যায়, গিয়ে খাবার নিয়ে এসে মিমিকে খাইয়ে দেয়, নিজেও খায়। তুই বিশ্রাম নে, আমি ওষুধ নিয়ে আসছি। এই কথা বলে বের হয়ে যায়। একা একা ভাবতে থাকে, খরচটাকে কিছুতেই বুঝতে পারি না কখন থেকে করে। রাজা হসপিটালে গিয়ে অনেকের সাথে ওর অসুস্থ ফুপুকে দেখতে যায়, আর সেই সময় মিমি অনেককে কল দেয়। স্যার, আমি মিমি বলছিলাম। কেমন আছো মিমি? শরীর ভালো তো? রাজার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে প্রচন্ড রেগে যায় আর সাথে সাথে বের হয়ে বাসায় চলে যায়।
কিরে রাজা, কি হয়েছে বাবা? মন খারাপ? কিছু তো বলবি। রাজা মোজা জুতা খুলে এক একটা জিনিস এক এক দিকে রাগে ছুঁড়ে ফেলছে। কোট খুলে ফেলে দেয় ফ্লোরে। তারপর গলার চাই টানতে টানতে চলে যায় নিজের রুমে। না জানি কি হলো আমার ছেলেটার। আল্লাহ, তুমি ওকে দেখো, রাগ না ওর জীবনটাকে মিশিয়ে তুলে। মা, কি হয়েছে? আরে বলিস না, কি যে হলো ছেলেটা। এসে কিছু বেয়ানি কুয়ানি হঠাৎ রাগ দেখাচ্ছে। বাদ দাও তোর কথা। কখন কি ভূত মাথায় চাপে কে জানে। তোমার ছেলে তো আমাকে নিজের কলেজে ভর্তি করিয়ে রীতিমতো টর্চার করে। ওখানে থাকে তুই ভালো থাকবি, আর আমিও চিন্তামুক্ত থাকতে পারবো। আন্ডা মানু, মানু, এই মানু। যাই, ছুটে গেল। কি হয়েছে? গলা ফাটাচ্ছিস কেন? আমার ড্রিঙ্কসের বোতলগুলো কোথায়? কেন, তুই আবার ওইসব খাবি নাকি? ওগুলো তো মা শার্টকে আগে মা ফেলে দিয়েছে। ও শিট। টেবিল থেকে ল্যাম্পটা ছুঁড়ে ফেলে ভেঙে দেয়। মানালি ভয়ে ঘর থেকে বের হয়ে আসে। রাজা দরজা আটকে মেঝেতে বসে পড়ে। জোরে জোরে চিৎকার করে কাঁদতে কাঁদতে বলে, আল্লাহ, আমার খুশি কি তোমার ভালো লাগে না? যখন একটু ভালো থাকার জন্য আশায় বুক পাচ্ছি, তখনই আমার বুক ভেঙে চুরমার করে দাও। কেন বলতে পারো? রাজার মা দরজার ওপাশ থেকে রাজার কথাগুলো শুনে, কিন্তু কিছুই বুঝতে পারে না। কিন্তু এটা বুঝে যে রাজা কোনো কারণে খুব কষ্ট পেয়েছে। সারা রাত কাটার পর পরের দিন সকালে বাবুই ওঠ, বেলা হয়ে যাচ্ছে, যাবি না হাসপাতালে? রাজা ঘর থেকে বের হয়ে আসে। না মা, অনেকে বলো ও যেন সব দেখে নেয়, আমার শরীরটা ভালো নেই। রাজার গায়ে হাত দিয়ে দেখে খুব জ্বর, আর রাজা টুলছে, চোখ মেলতে পারছে না। এ কি, খুব জ্বর এসেছে তো। চল শুয়ে থাক, আমি ওষুধ দিচ্ছি, খেয়ে নে। না মা, লাগবে না, আমি ঠিক আছি। একদম কথা না বলে তুই চুপটি করে শুয়ে থাক। রাজার রুমের মেডিসিন বক্সটা হাতে নিয়ে রাজার মা অবাক হয়ে যায়। এতগুলা স্লিপিং পিল একটাও নেই। রাজার ঘুম কম, তাই স্লিপিং পিলগুলো ওর রুমে রাখা। কিন্তু এভাবে যে সবগুলো খেয়ে ফেলবে কে জানতো। স্লিপিং পিল এগুলো কোথায়? ঘুম আসছিল না তাই খেয়েছিলাম। এরকম করলে মরে যাবে তো বাবা। তোর কি চাই বল? আমি কি কখনো তোকে কোনো কিছুতে বাধা দিয়েছি? ইজ মম, কাম অন, খেতো না। মানু, এই মানু, কি হয়েছে? বাকি নিয়ে যা, ভাল লাগে না কান্নাকাটি। মা চলো তো, ও একা থাক। মানো ওর মাকে নিয়ে চলে যায়। আস্তে আস্তে উঠে শার্টটা কোনোভাবে পরে। শার্টের বোতাম হাফ খুলে রেখে সানগ্লাস চোখে দিয়ে কোটটা কাঁধে ঝুলিয়ে মুখে একটা সিগারেট নিয়ে মাতালের মতো দুলতে দুলতে গাড়ির পাশে যায়। রহমান চাচা, আমি বের হচ্ছি, মাকে বলে দিও। বাবা, তুমি তো সুস্থ না, আমি নিয়ে যাই। এই রাজা কারো ধার ধারে না। হাসতে হাসতে মাতালদের মতোই গাড়ি নিয়ে হাসপাতালে রওনা দেয়। এদিকে মিমি আজ খুব সুন্দর করে সেজেছে। একটা 3 পিস পরেছে, গোলাপি রঙের। ওনাটা কাঁধের দুই দিক দিয়ে ফেলে রাখা। গায়ের রংটা একটু উজ্জ্বল বলে বেশ ভালো লাগছে। চুলগুলো পাঞ্চ ক্লিপ দিয়ে আটকে ছেড়ে দেওয়া, মাঝে ছাড়িয়ে গেছে চুলগুলো। একটা অ্যাপ্রন নিয়ে হাতে রেখে হাঁটছে। কি হয়েছে আপনার? এক্ষুনি তো পড়ে যেতেন। রাজা পড়ে যেতে লাগলে মিমি তাকে ধরে কেবিনে নিয়ে বসায়। কে তুমি নন্দিনী? চোখ জুড়িয়ে গেল তোমায় দেখি। রাক্ষসটার আবার কি হলো? সব সময় তো আমার মাথা খায়। মানে স্যার, আপনি ঠিক আছেন? এই, তুমি মিনি না? জি স্যার। তুমি তো অনেকে জিএফ, তাই না? না তো স্যার। রাজা চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে আস্তে আস্তে মিমির কাছে যায়। মিমি রাজার অবস্থা দেখে এমনি ভয় পেয়েছিল। সে ধীরে ধীরে পেছনে যেতে যেতে কেবিনের দরজার সাথে ঠেকে যায়। রাজা মিমির কাঁধের দুই পাশে দেওয়ালে হাত রেখে মিমিকে জিজ্ঞেস করে, অনেককে কাল সন্ধ্যায় কল দিয়েছিলে কেন? উনি আমাকে পৌঁছে জানাতে বলেছিলাম, তাই। তোমাকে কে জব দিয়েছে? আপনি। তুমি কার কথা মতো চলবে? আপনার। দ্যাটস লাইক এ গুড গার্ল। নেক্সট ডে তুমি মেডিকেলের ক্লাস করবা, আমি আমার বোনকে বলে দেব, ও সব বুঝিয়ে দেবে। মিমি অবাক হয়ে যায় রাজার কথা শুনছে, আর ভাবছে নেশার ঘোরে বকছে মনে হয়। কাল সকাল সকাল চলে আসবে, আমি থাকবো এখানে। মিমির মুখের কাছে মুখটা নিয়ে শুয়ে বলল, গন্ধ, ছি, আপনি সিগারেট খান, খুব বাজে স্বভাব এটা।
জানেন এটাতে অনেক রকমের আজ তোমাকে খুব সুন্দর লাগছে। কি করছেন স্যার? চুলগুলো নষ্ট হয়ে গেল তো। জানো, লম্বা চুল আমার খুব ভালো লাগে। কে যেন দরজায় এসে ধাক্কা দেয় আর মিমি রাজার ওপর পড়ে যায়। আরে দুজনে পড়লে কি এক করে বলে, একে একে টেনে চলে দুজন। স্যার, রাজা স্যার মনে হয় অসুস্থ, আপনি ওনাকে বাসায় পৌঁছে দেন। আমি কি করে যাব হসপিটালে? কে থাকবে তাহলে? তুমি যাও, আমি ড্রাইভারকে বলে দিচ্ছি। মিমি আর কিছু না বলেই রাজি হয়ে গেল গাড়ির ভেতরে। আমরা কোথায় যাচ্ছি? নরকে। আচ্ছা, চলো যাই। মাথাটা পুরাই গেছে মনে হয়। বাসায় যাওয়ার পর অন্তদূত হয়ে ছুটে আছে। কোথায় পেলে ওকে? আমি সেই কখন থেকে খুঁজছি। আপনি তো হসপিটালে গিয়েছিলেন। রাজাকে ওর মা আর মিমি ধরে বেডরুমে নিয়ে শুয়ে দেয়। কেন ছেড়ে গেলে আমায়? কি দোষ করেছিলাম আমি? আমি তোমার কাছে যাব। উনি কি বলছে? না না না, কিছু না, ভুল বকছে। হয়তো জ্বর আছে। কোথায়? আচ্ছা, আমি কি যেতে পারি? বিকেলে যেও মা। মানালিও কলেজে গেছে। আমি একা সব কিভাবে সামলাবো? আচ্ছা, আপনার চিন্তা করতে হবে না, আমিও তো আপনার মেয়ের মতো। রান্নাঘরটা কোন দিকে? রাজার মা কিছু বলার আগেই মিমি নিজে খুঁজে রান্নাঘরে চলে যায়। এটা সেটা দেখে স্যুপ খুঁজে পায় আর লেবু শরবত বানিয়ে রাজার ঘরে এসে দেখে ওর মা রেডি হচ্ছে। আন্টি কি কোথাও যাবেন? মানুকে নিতে যাবো। আমি সন্ধ্যার পর করেই ফিরে আসবো। তোমাকে পাশে রেখে আসা হবে। চিন্তা করো না, তুমি আমার রাজের পাশেই থেকো। রাজার মা চলে যায়। মিমি রাজার মাথায় জলপট্টি দিয়ে দেয় যেন জ্বর কমে আসলে রাজার মাথাটা তুলে লেবু শরবতটা খাইয়ে দেয়। কিছুক্ষণ পর স্যুপটা খাইয়ে ওষুধ খাওয়ায়। সব বাদ দিয়ে ডক্টরের সেবা করতে হচ্ছে, ধুর, ভাল লাগে না। উঠে যাবে এমন সময় রাজা মিমির হাতটা শক্ত করে চেপে ধরে, মাথার নিচে হাতটা রাখে। মিমি অনেক চেষ্টা করেও ছাড়তে পারে না। অবশেষে রাজার পাশেই বসে পড়ে। রাজা হাত ছেড়ে এবার মিমির কোলে মাথা দিয়ে শুয়ে পড়ে। মিমি কিছুটা অস্বস্তি বোধ করলেও পরে রাজার মুখের দিকে তাকিয়ে শান্ত হয়ে যায়। সারাদিন আমাকে বকা ছাড়া তো কাজ নেই না। এতটা নিষ্পাপ লাগছে দেখে যেন এক্ষুনি জন্ম হয়েছে। মন চাচ্ছে এক কিল মেরে ঘুম ভাঙিয়ে দিই। মিমি অবাক হয়ে রাজার সৌন্দর্য দেখতে বিভোর হয়ে গেল। মায়াবী দুটো চোখ, লম্বায় হবে 5 ফুট 8 থেকে 9 ইঞ্চি। চুলগুলো ঘন কালো, মেঘের মতো সিল্কি। চিকন গোলাপি দুটো ছোট, অপূর্ব মুখের গড়ন। গায়ের ফর্সা রঙের জন্য শার্টের খোলা বোতামের পাশ দিয়ে বুকের কালো কালো লোমগুলো রাজার অপূর্বতা যেন আরো ফুটিয়ে তুলেছে। এসব দেখতে দেখতেই মিমির মনে পড়ল, রাজাকে কেউ টাচ করুক সেটা রাজা পছন্দ করে না। কথাটা মনে পড়ার সাথে সাথে রাজাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। সাথে সাথে রাজার ঘুম ভেঙে গেল। এই মেয়ে, আপনি এখানে কি করছেন? ঘোড়ার ডিম করছি। তোকে নিয়ে আসছে ও। তুই মরে যেতি, ও না নিয়ে আসলে। আন্টি, রাত হয়ে যাচ্ছে, আমি আসি। আমি ড্রাইভারকে বলে দিচ্ছি। মা, সাবধানে যেও, আর সময় পেলেই আমার কাছে চলে আসবা। নাইস টু মিট ইউ। বাই গাইস। বান্ধবী বানানোর জন্য ওই পেলি? অবশ্য 2টা পেতনি মিলবে ভালো। হয়েছে, চুপ কর তোরা। মিমি মুখ বাঁকিয়ে চলে যায়। পরের দিন সকালে মানু, মানু, এই মানু, কোথায় গেলি? কি হলো, মারছিস কেন? আমি তোর বড় ভাই হই, একটু রেসপেক্ট অন্তত আমার প্রাপ্য। বলুন রাজামশাই, কি করতে পারি আপনার জন্য? কাল যে মেয়েটা আসছিল না, কোন মেয়েটা? ওই যে সেই মেয়েটা। বুঝলাম, কিন্তু সেই মেয়েটা কিন্তু নাম তো থাকবে নাকি? ওই যে কি যেন নাম, মনে পড়েছে, মিমি। কি রে ভাইয়া, ভুলারোকে ধরলো নাকি? রাজা চৌধুরীর সামান্য নাম ভুলে যাবে? এটা তো অসম্ভব। পাকামি একটু কম করলে ভালো হয় না? ওকে, বল কি করতে হবে? ওকে নিয়ে তুই মেডিকেলে ভর্তির সব কাজগুলো করে ফেলবি। ও 10টায় ডিউটিতে আসবে। আমি যাবার আগেই তুই সব কাজ সেরে আসবি। কেন কেন কেন? ওই মেয়েকে মেডিকেল পড়াবি নাকি তুই? একটা সাধারণ মেয়ের জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করবি কেন শুনি? সে হচ্ছে বুঝি জেলাস। আই এম নট জেলাস। সো যা বলেছি তাই কর, যা এখান থেকে।
কলেজে চলে যায়, রেগে হন হন করে কেটে চলে যায়। মম, ব্রেকফাস্ট রেডি করতে বলো, আমি বের হব। খাবার রেডি, খেয়ে নিন। মা, আসছি, আল্লাহ হাফিজ। এদিকে মানালি হসপিটালে গিয়ে মিমিকে ডেকে নিয়ে যায়, ভর্তি করিয়ে দেয়। মিমি অবাক হয়ে সবটা দেখে আর ভাবে, আমি স্বপ্ন দেখছি না তো? মেডিকেল পড়তে অনেক খরচ, সেজন্য ইচ্ছে থাকলেও পড়তে পারিনি। তবে আমার যে বেতন পাই তা দিয়ে টেনে টুনে হয়ে যাবে, আর না হলেও অন্য উপায় আছে। তোমারও তো ভাবা লাগবে না খরচ নিয়ে, যে ভর্তি করিয়েছে সে বুঝবে। মানে কে বুঝবে? আর হঠাৎ আমাকে এভাবে মেডিকেলে পড়তেই বা হবে কেন? আমার এখানে কাজ করতে হলে এমবিবিএস সার্টিফিকেট লাগে, গট ইট? মমের কথাই তোমাকে জব দিয়েছি, মানে এই না যে যোগ্যতা লাগবে না। ধমকের সুরে বলেই চলে গেল। আমার কেবিনে এসো, দুজনেই। কেবিনে যাওয়ার পর মানু, আজ আর ক্লাস করা লাগবে না, আমি ড্রাইভারকে বলে দিচ্ছি বাসায় চলে যা। আচ্ছা, রাজার মুখের উপর কথা বলার সাহস না পেয়ে চলে গেল। আমিও যাই স্যার, অনেক স্যার ডাকছিল। এই মেয়ে, তুমি বাংলা বোঝো না? তোমাকে আমি মেডিকেলে পড়ার জন্য ভর্তি করেছি, অনেকের পিছনে ঘুরঘুর করার জন্য নয়। আমি অনেকের পেছনে ঘুরঘুর করি? অবশ্যই করো, যাক দিয়ে সে কথা বাদ দিলাম। কাল সকালে 10টা থেকে ক্লাস আছে, আর যে স্যারের ক্লাস উনি কিন্তু ভীষণ রাগী, তাই সময় মতো না আসলে। সেটা নিয়ে আপনাকে না ভাবলেও চলবে, রাক্ষস একটা। হোয়াট? কি বললে তুমি? রাক্ষস? হাউ ডেয়ার ইউ! এই লিসেন, ড্যাম ইট। রাগে টেবিলে এক ঘুষি মারলো, তারপর বলল, কাল এসো মিস মিমি, মজা কাকে বলে দেখাবো। তোমাকে যদি সোজা না বানিয়েছি তাহলে আমার নামও রাজা চৌধুরী না। মিমি বাড়িতে যাবার পথে এক পাঙ্গু ভিক্ষুককে রাস্তা পার করতে দেখে সে দৌড়ে গিয়ে সেই লোকটাকে রাস্তা পার করে দেয়। পাশ দিয়ে যাচ্ছিল রাজা, সেটা দেখতে পেয়ে গাড়ি থামিয়ে মনে মনে বলে, না, যতটা বাজি ভেবেছিলাম ততটাও না, অন্তত আমার মতো হার্টলেস না। মিমি বাড়ি ফিরে মা, মা, ও মা! মিমি ওর বাকে ধরে ঘুরাতে লাগে। ছাড়, পরে যাব তো। কি রে মা, আজ এত তাড়াতাড়ি চলে এলি যে? সব ঠিক আছে তো? হ্যাঁ মা, সব ঠিক আছে। আর একটা সুখবর আছে। কি সুখবর? আমি এমবিবিএস পড়বো মা। ভাবতে পারো, আমার সারা জীবনের স্বপ্ন পূরণ হতে চলেছে। কিন্তু মা, এত টাকা কিভাবে কি? মা ভেবো না, সব আমার হসপিটাল ক্যারি করবে। যদিও আমি নিব না, নিজের টাকা দিয়েই পড়ার ইচ্ছা আছে। আল্লাহ তোর ইচ্ছে পূরণ করুক মা। মিষ্টি ছাড়াই চলে এসেছিস যে? তো সরি ভাই, এই রে মায়ের ঔষধ। এই টাকাটা রাখ, তোর লাগবে বাইরে গেলে। এখন সবাই খেয়ে নাও, দুপুর গড়িয়ে গেল। রাজা বাড়িতে যাওয়ার পরে মম, আমার খাবারটা রুমে দিয়ে যেতে বলো। ফ্রেশ হয়ে খাবার খেয়ে কোথাও যেন বের হয়ে গেল। প্রায় এরকম বের হয়ে যায়। রাত 12টার পর আম্মু, তোমার ছেলে এখনো বাড়ি ফিরেনি? তাই তো ভাবছি, কোথায় গেল ছেলেটা? দরজার কলিং বেলের শব্দ। কিরে, সময় হলো বাড়ি ফেরার? পিছনে তাকিয়ে দেখে ড্রাইভার কাউকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। সাথে ওটা কি? মম, আসলে আমি একটু অন্য মনস্ক হয়ে ড্রাইভ করছিলাম, হঠাৎ ও গাড়ির সামনে এসে যায়। আমি বুঝতে পারিনি কি করব, তাই বাসায় নিয়ে আসলাম। হায় আয়, ভেতরে নিয়ে আয়। ওরে গেস্ট রুমটা খুলে দে, ওখানে নিয়ে যা। সবাই মিলে মেয়েটাকে নিয়ে গেস্ট রুমে নিয়ে গেল। সেখানে গিয়ে অনেক চেষ্টা করে সেন্স ফেরালো। তোমার নাম কি মা? আমার নাম? হ্যাঁ বলো, তোমার নাম কি? আমার নাম কি? আমার নাম কেন মনে পড়ছে না? আমি কে? মম, ওকে এত প্রেশারাইজড না করাই ভালো। মনে হচ্ছে স্মৃতি হারিয়ে ফেলেছে। কিন্তু আম্মু থাক না, ভাইয়া যখন বলছে। আমি কে? আপনারা কে? তোমার নাম অরিন, তুমি আমার মেডিকেলে কাজ করো, আমার বাসাতেই থাকো। তোমার বাবা মা অনেক আগেই মারা গেছে, কেউ নেই, তাই আমার মমকে মা বলো। রাজার মা রাজার কথা শুনে অবাক হয়ে তাকালে রাজা চোখ দিয়ে ওর মাকে থামিয়ে দেয়। পরের দিন সকালে স্যার, গুড মর্নিং। এই যে আপনার ব্যাগটি। What the? মানু, মানু, কি হলো? ও আমার রুমে কি করছে? Answer me, damn it! ও জোর করেছে। আমি আম্মু অনেকবার নিষেধ করেছি, তাও শোনেনি। এই মেয়ে, শোনো, আমার ঘরের সীমানায় যেন তোমাকে না দেখি, ওকে? আন্ডারস্টুড? আই এম সরি স্যার, আপনি এত রাগ করবেন জানলে কখনো এমন করতাম না।
পরের দিন সকালে মিমি কলেজের গেট দিয়ে ঢুকছে। কপালে ছোট একটা কালো টিপ, ঠোঁটে খয়েরি লিপস্টিক, নর্মালভাবে হালকা মেকআপ, চোখে কাজল, লম্বা চুলগুলো ছাড়া। কালো আর স্কিন কালার এর কম্বিনেশনের একটা জর্জেট শাড়ি, মনে হচ্ছে ঠিক যেন কোনো হিন্দি ফিল্মের নায়িকা। আশেপাশের সব ছেলে মেয়েরা মিমির দিকে হা করে তাকিয়ে আছে। কিছু সময়ের মধ্যে রাজা কলেজে এসে ঢুকে বিষয়টা দেখে। কি হচ্ছে এখানে? সার্কাস চলছে নাকি? আগুরে কি দেখছো সবাই? যাও নিজের কাজে যাও। স্যার আমার ক্লাসটা কোন দিকে? করাচ্ছি ক্লাস। শয়তান মেয়ে কোথাকার, সব বের করে চলে এসেছে সবাইকে দেখাতে। তুমি আমার কাছে এসো। মিমি রাজার সাথে সাথে চলে যায় কেবিনে। মিমি কেবিনে ঢোকার সাথে সাথে রাজা কেবিনের দরজাটা খুব জোরে লাগায়। এটা কি? এটা কি আবার শাড়ি? এটা শাড়ি? কে বলেছে এরকম শাড়ি পরার জন্য? রাস্তায় কতজন দেখেছে। ইডিয়েট, কোনো কমন সেন্স নেই। সবাই তো কত রকম কি পরে আসছে, আমি পড়তে পারবো না কেন? আমি বলেছি তাই পড়তে পারবে না, বুঝোনি? আপনি হঠাৎ আমাকে তুমি বলছেন, আবার আমার ব্রেকআপ নিয়ে এত ভাবছেন কিভাবে? কি ব্যাপার স্যার? ডোন্ট টক রাবিশ। যা বলেছি তাই করবে, আন্ডারস্ট্যান্ড? একটা শাড়ি দিয়ে যান। স্যার শাড়ি। ওকে, আপনি আসতে পারেন। আমি এটাই পরে থাকবো, চেঞ্জ করবো না। নিজে ওয়াশরুমে গিয়ে পড়বেন নাকি আমি এখানেই খুলে পরিয়ে দিব? রাক্ষস হারুস, তোর বিয়ে হবে না, হলেও বউ আদর করবে না, এসব মনে মনে বল। তারা আমি করে আসছি। শাড়ি নিয়ে ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে আসে। তারপর হন হন করে বের হয়ে যায় ক্লাসের উদ্দেশ্যে। মিমির রাগ দেখে রাজা মিচকি মিচকি হাসতে থাকে। এই মিমি, কে ডাকে? আরে উপরে আমি, দাঁড়াও আসছি। যাওয়ার পর ক্লাস কোনটা? চলো, আমরা তো একই ক্লাসে, চলো যাই। দুজন ক্লাসে চলে যায়। গিয়ে একসাথে পাশাপাশি বসে হঠাৎ সবাই বলে ওঠে, গুড মর্নিং স্যার। মিমির ভিমলি খাওয়ার মতো অবস্থা। এ কি, এটা কে? আমাদের সিনিয়র মেডিকেল টিচার খুব রাগী, নামটা যেন কি মনে পড়ছে না। ও হ্যাঁ, মনে পড়েছে, রাজা চৌধুরী। পাগলামি করো আমার সাথে? আমি রাক্ষসরা চিনি না নাকি? যোগ করছিলাম নিজেই নিজের নামে। তাহলে সেদিন ঢোল পিটাচ্ছিল। রাগী টিচার আছে, দেরি হলে খবর আছে চাই। এই ইউ, স্ট্যান্ড আপ। আমি? ইয়েস ইউ। ইয়েস স্যার। আপনি দাঁড়িয়ে থাকেন, বাকিরা বসেন। কিন্তু স্যার। শাট আপ। চুপচাপ দাঁড়িয়ে থাকেন। যখন বলবো বসতে বসবেন। এত বড় হয়ে গেছেন, আর টিচার আসলে দাঁড়াতে হয় জানেন না? সরি স্যার। ফার্স্ট ডে, তাই ক্ষমা করে দিয়া। নেক্সট টাইম বড় ক্ষমা নেই, পানিশমেন্ট খুব বেশি দিব। ওকে, সিট ডাউন। বসে পড়লো ধপাস করে। তারপর মানুকে আস্তে আস্তে বললো, এটা মানুষ নাকি রাক্ষস? হ্যাঁ, মানুষই তো দেখতে লাগে। মানালি, কাম হিয়ার। মানালি রাজার কাছে গেল। মানালিকে রাজা কানে ধরে দাঁড়াতে বলে। মানালি জানে উপায় নাই, তাই দাঁড়ায়। মিমি বিষয়টি দেখে খুব ভয় পেয়ে যায়। আজ আমি হিউম্যান বডি পার্টসের বিষয় নিয়ে আলোচনা করব। সামনে একটা ছেলে আর একটা মেয়ে কঙ্কাল নিয়ে বিভিন্ন বডি পার্ট নিয়ে কথা বলছে। মিমি হঠাৎ মাথায় আসে কঙ্কালগুলার গায়ে জামা পরানো নাই। ও সাথে সাথেই বলে ওঠে, কি স্যার, ওদের জামা কাপড় নাই কেন? এভাবে কারো সম্মানহানি করা ঠিক না। ক্লাসের সবাই ওর কথা শুনে অবাক হয়ে তাকিয়ে আছে ওর দিকে। What the? Are you crazy? I think আপনার মেন্টালি প্রবলেম আছে। I mean মেন্টালি ডিসঅর্ডার যাকে বলে। ও মা, যা যা ভাবতে ভাবতে এটা কি বলে দিলাম। Get out from my class right now, and you also. দুজন বের হয়ে ক্যাম্পাসে ঘোরাঘুরি শুরু করে দেয় আর কথা বলে নিজেদের মধ্যে। কেন যে এরকম কথা বলতে গেল না? আমি তো ইচ্ছে করে বলিনি, মুখ করতে বের হয়ে গেছে। খুব গরম পড়েছে গো, চলো ওই গাছে নিচে গিয়ে বসি। চলো, গরম লাগারই কথা। যে বস্তার মতো বোরখার হাতে পায়ে মোজা পরে আছো, আমি হলে মরেই যেতাম। বোরখা ছাড়া বাড়ির দরজায় যাওয়া নিষিদ্ধ, আর তো কলেজে। তাই পরোয়ানা কে জারি করেছে? মিস্টার রাজা চৌধুরী। কি রাক্ষস চৌধুরী? তারপর ইয়ে মামা মানে? মা মানে কি? কি মানে? রাক্ষসকে? ভাইয়া, ওর যে একটা কার্টুনের কথা বলছিলাম না। এত ছেলে আশেপাশে আসে আর তোরা এখানে বসে হাসাহাসি করছিস? বকা না খেয়ে কথা শুনতে মন চায় না। যা এখান থেকে, কেবিনে যা। পরের ক্লাসের সময় হলে ক্লাস করবি, যা। আচ্ছা। মিমির হাত ধরে টেনে নিয়ে চলে যায় কেবিনে।
আচ্ছা মানু, তোমার ভাইটা এত খারুস কেন? মনে চাচ্ছে একটু পিছু লেগে ওর দেমাগ ভাঙাই। লেগেই দেখো কি হয়। রাজা আসে কেবিনে। অনেকে কেবিনে গিয়ে দেখ পিৎজা রাখা আছে, নিয়ে আয়। পিৎজা, ইয়ে। আমি নিয়ে আস। জি না, আপনি এখানেই থাকবেন, কাজ আছে। মানু, তুই যা। ওকে। মিমি, কাল থেকে তুমি আমার বাসায় ডিউটি করবে, আর কলেজের সময় হলে কলেজে চলে আসবে। কলেজ শেষ হলে মানুর সাথে আমার বাসায় যাবে। মানে? যা বললাম তাই। কিন্তু আমার তো কাজ এখানে, ওখানে তো পেশেন্ট নেই। আছে, একজন পেশেন্ট আছে আমার বাসায় থাকে, তার বিশেষ টেক কেয়ার লাগবে, তাই তোমাকে বলেছিলাম। আর এটা আমার রিকোয়েস্ট না, অর্ডার। ওকে? অ্যাগ্রিমেন্টের কথা মনে আছে তো? কিন্তু আমার মা ভাইয়া। আমি ওনাদের সব জানিয়ে দিয়েছি। তুমি আজই আমাদের বাসায় শিফট করছো। মানালি তোমার সাথে গিয়ে নিয়ে যাবে তোমার। মানু এসে মিমির সাথে ওর বাসায় গিয়ে মিমির জামা কাপড় নিয়ে গাড়িতে করে নিয়ে বাসায় আসে। এসেছো মা? তোমাকে খুব মিস করছিলাম। ঘরটা পূর্ণতা পেলো আমার। এত মাথায় তুলো না, ওর অভ্যাস আছে মাথায় পাগলু ডান্স করার। রাখো। আমি ফ্রেশ হয়ে নিচ্ছি, আমার খাবারটা যেন রুমে দেয়া হয়। আচ্ছা, পাঠিয়ে দিচ্ছি। মিমি, মানালি, আয় খেয়ে নিবি। মিমি রাজার মায়ের হাতে হাতে কাজ করে দিচ্ছে, আর মানালি ডাইনিং টেবিলে বসে মোবাইল টিপছে। অন্যদিকে অরিন বিষয়টা চুপি চুপি দেখছে। রহিমের মা, রাজার ঘরে খাবারটা দিয়ে এসো তো। আমি যাই। না, একবার এই নিয়ে সকালে একবার ঝামেলা হয়েছে, আর না। আরে আন্টি, কিছু হবে না, দেন তো। হাত থেকে নিয়ে দৌড় দিয়ে রাজার ঘরে যায়। মিমি দরজায় ধাক্কা দিতেই দরজা খুলে যায়। ও ভিতরে গিয়ে দেখে কেউ নেই ঘরে। খাবারটা টেবিলে রেখে ঘরের চারপাশে ঘুরে দেখে কি অগোছালো। ও পুরো ঘরটা খুব সুন্দর করে গুছিয়ে দিয়ে বারান্দায় যায়। গিয়ে দেখে একটা গাঢ় লাল রঙের একটা গিটার দেওয়ালে ধাক্কা দিয়ে দাঁড় করিয়ে রাখা আছে। মেঝেতে খুব সুন্দর একটা হাতের কাজ করা কার্পেট পাড়া। মিমি গিটারের তার হাত বুলালে খুব সুন্দর একটা শব্দ হয়। এসব দেখতে দেখতে হঠাৎ পিছন থেকে কেউ ধমক দিয়ে উঠল। আপনার সাহস তো কম নয়, আমার রুমে বিনা পারমিশনে কে আসতে বলেছে? আর আপনি আমার বেলকনিতে কি করছেন? আমার কলিজায় হাত দিয়েছেন, আপনার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আমি তো খাবার দিতে এসেছিলাম। আমি দেখেছি তোমাকে খাবার দিতে। গেট লস্ট। মিমি আর সেখানে না দাঁড়িয়ে থেকে চলে আসে। ভাইয়া, চিৎকার করছিস কেন? ব্যালকনিতে গিয়েছিলাম তাই। আমি কখনোই যাই না। আর তুমি? কি এমন আছে? ওই তো একটা গিটার আর একটা মাদুর পাড়া। গিটার আর মাদুরের কথা শুনে মানালির মুখটা মলিন হয়ে যায়। রাজার মাও খাবার বেড়ে দিতে দিতে মন খারাপ করে চলে গেল। মানালিরও খিদে নেই বলে না খেয়ে চলে গেল। অবাক কাণ্ড তো। এই বাড়ির সব মানুষ কি এলিয়েন নাকি? সামান্য বিষয় নিয়ে এমন ভাব করছে যেন কি না কি হয়ে গেছে। না, বিষয়টা তো সহজভাবে নিলে হবে না। নিশ্চয়ই কিছু বড় ঘাপলা আছে, জানতে হবে আমাকে। দাঁড়াম দাঁড়াম করে রাজার রুম থেকে ভাঙচুর করার আওয়াজ আসছে। মিমি দৌড়ে রাজার ঘরের কাছে যায়, কিন্তু দরজা বন্ধ থাকায় ভিতরে যেতে পারে না। বাইরে দাঁড়িয়ে কান পেতে রাজার কথা শোনে। আমার কলিজায় হাত দেয়, কত বড় সাহস মেয়ের! কেনই বা আমি ওকে এত সহ্য করি? আমি একটু শান্তি চাই, আমার এই কষ্ট থেকে মুক্তি চাই। কি এমন কষ্ট ওনার? এরকম হার্টলেস মানুষের আবার কষ্ট হয় নাকি? যাকে আমার জানা লাগবে কি কষ্ট। যে মানুষটা আমার স্বপ্ন পূরণের জন্য এত কিছু করছে, তার জন্য এতটুকু করা আমার দায়িত্ব। কোনোভাবে বিকেল গড়িয়ে রাত হয়, সবাই খেয়ে নেয়। রাজা দরজা খোলে না আর আসেও না। সবাই খেয়ে ঘুমানোর পর মিমি রাজার জন্য খাবার নিয়ে ওর রুমে নক করে। 2-3 বার নক করার পর দরজা খোলে। অন্ধকারে রাজার মুখ দেখা যাচ্ছে না। সারা বাড়ির লাইট অফ। বাইরের আলো থেকে যে আলো আসে তা দিয়ে হালকা দেখা যাচ্ছে। মিমির মনেও ভয় ভয় হচ্ছে। এভাবে একটা ছেলের ঘরে এত রাতে আসা ঠিক হয়নি। স্যার, বলছিলাম কি, আই এম সরি। আমি আর কোনোদিন আপনার রুমের ভিতরে যাব না, সত্যি বলছি। গুড। রাজা হঠাৎ করেই মিমিকে এক টানে রুমের ভিতর নিয়ে দেওয়ালে শক্ত করে ধরে। মিমির মুখের কাছে মুখ নিয়ে যায়। রাজার প্রতিটি বিষাক্ত নিঃশ্বাস মিমির মুখে এসে পড়ে। এত কষ্ট কেন দিচ্ছ আমাকে? হঠাৎ পড়ে গেল। ছাড় বলছে আমাকে। আমি কেন আপনাকে কষ্ট দিতে যাব?
যেদিন থেকে তোমার সাথে দেখা হয়েছে আমার পুরনো ক্ষতগুলো নাড়া দিয়ে উঠেছে। আমি আর সহ্য করতে পারছি না। কি বিশ্রী গন্ধ আসছে আপনার মুখ থেকে। কি মদ খেয়েছেন? কেন, কিসের কষ্ট আপনার? আমাকে বন্ধু মনে করে বলতে পারেন, মন হালকা হবে। কেন? তারপর নামটা বলতে বলতে মিমির গায়ের ওপর নিজের গায়ের ভর ছেড়ে দেয়। মিমি কোনোভাবে রাজাকে বিছানায় শুয়ে দেয়। তারপর মানালির ঘরে গিয়ে শুয়ে শুয়ে ভাবতে থাকে, এই তনু। মানু, আই মানু, কি হয়েছে? ঘুমাও না, এত রাতে কেন ডাকছো? ঘুম ঘুম গলায় চোখ বন্ধ করে কথা বলছে। তোমার ভাইয়া না খেয়ে ঘুমিয়ে পড়লো, আর তোমরা মা বোন কেউ তার খবর নিলে না? ও নিজে না চাইলে কেউ ওকে জোর করে না, ও কারোর কথাও শোনে না। তুমি ঘুমিয়ে পড়ো। আচ্ছা তানু কি? তানু নামটা শুনে মানালি হুড়মুড় করে বিছানায় উঠে বসলো, যেন কোনো ভূতের নাম শুনছে। এমন ভাবে ভয় পেয়ে চোখ ডলতে ডলতে বলল, তুমি নামটা কই শুনলা? এই বাড়িতে কেউ এই নাম উচ্চারণ করে না, তুমিও আর করবা না। ভাইয়া জানতে পারলে কলেজে ছিঁড়ে ফেলবে। কেন, কে সে? আরে আস্তে আস্তে সব জানতে পারবা, কিন্তু ভাইয়ার সামনে ওর নাম নিবা না। এই নাম কারোর মুখে শুনতে পারে না। ওকে, ঘুমিয়ে পড়ো। গুড নাইট। গুড নাইট। পরের দিন সকালে আমি আর এ বাড়িতে থাকবো না। সারাদিন আমার একা একা ভালো লাগে না, আমার দম বন্ধ হয়ে আসে। আমি আমার কাজে জয়েন করব আজ এক্ষুনি। আচ্ছা মা, ঠিক আছে, চুপ করো। রাজাকে বলে আমি তোমাকে কাজের ওখানে দিয়ে পাঠাবো। কি হচ্ছে এখানে? ওর বাসায় ভালো লাগে না, তাই কাজে জয়েন করবে বলছে। কিন্তু ওকে, আজ নিয়ে যাব। রাজার মা অবাক হয়ে যায়। অরিন তো কিছুই জানে না ও কিভাবে কি করবে। কিন্তু রাজা, আমি বলছিলাম কি, কুল মম, আমি সামলে নিব। কলেজে অরিনকে সাথে নিয়ে রাজা মানালি আর্মি মেডিকেলে চলে যায়। হঠাৎ অনেক সামনে এসে অরিনকে দেখে হকচকিয়ে যায়, কিন্তু নিজেকে সামনে নিয়ে রাজার কাছে জানতে চায় এটা কে। রাজা অনেককে সব বলে। ব্যাপারটা মিমি লক্ষ্য করে, অনেকের এই চমকে যাওয়াটা স্বাভাবিক কিছু নয়, নিশ্চয়ই কোনো বড় কারণ আছে। অনেক পাশ কাটিয়ে তাড়াতাড়ি চলে যায়। রাজা অরিনকে নিয়ে মিমিকে কলেজ ঘুরে দেখাতে বলে। মিমি অরিনকে কলেজ ঘুরে দেখায়। এমন সময় একটা পাগল ছুটে এসে অরিনের সামনে দাঁড়ায়। অরিন অবাক হয়ে পাগলটাকে দেখে, পাগলটাও শান্ত হয়ে যায় অরিনকে দেখে। মিমি অরিনকে সরিয়ে বলে, এই পাগল আমার মাথা ফাটিয়ে দিয়েছিল, চলে এসো ওর কাছ থেকে। মিমির হাত ছুটিয়ে অরিন পাগলটার দিকে এগিয়ে যায়। অরিন পাগলটার দিকে এগিয়ে যায়। পাগলটা খুব শান্তভাবে অরিনকে দেখতে থাকে। এমন সময় রাজা উপস্থিত হয়। রাজা বিষয়টি দেখে অবাক হলেও একটা জিনিস ভেবে খুশি হয় যে কেউ একজন তো হলো যে এই পেশেন্টকে সামলাতে পারবে। কে আছো? ওকে নিয়ে যাও এখান থেকে। একজন এসে পেশেন্টকে নিয়ে চলে যায়। তারপর রাজা অরিনকে নিয়ে কেবিনে যায়। অরিন, তুমি আজ থেকে ওই মেন্টাল পেশেন্টের দায়িত্বে থাকবে। অরিন শুনে খুব খুশি হয়ে উত্তেজিত হয়ে বলে, থ্যাংক রেজা, থ্যাংক ইউ সো মাচ। স্যার, কল মি স্যার। ওকে ওকে স্যার। রাজা একজন স্টাফকে কল করে ডাকে। স্টাফ আসলে তাকে বলে অরিনকে সেই পেশেন্টের রুমে নিয়ে গিয়ে কাজ বুঝিয়ে দিতে। তারা চলে যায় আর রাজাও ক্লাস নিতে চলে যায়। এদিকে ক্লাসে গিয়ে উপস্থিত মিমি আর মানালি। গুড মর্নিং স্যার। গুড মর্নিং এভরিওয়ান। আজ আর মিমির ভুল হয়নি, সেও দাঁড়িয়েছে। সিট ডাউন। আজ আমি আপনাদের কালার ব্লাইন্ড সম্পর্কে ধারণা দিব। আচ্ছা, কারো কি জানা আছে হোয়াট ইজ কালার ব্লাইন্ড? এনিওয়ান? স্যার আমি বলি, জি বলুন। যারা কোনো রং চোখে ঠিকভাবে দেখতে পায় না। কাছাকাছি। আচ্ছা, আমি ক্লিয়ার করে দিই। মিমি দুষ্টুমি করে রাজাকে আঁকার চেষ্টা করছিল। লম্বা উচ্চতা, চুলগুলো একটু বড় বড় রেখে, শার্টের হাতা গুজে রেখে মাঝের দিকে তাকানো একটা ছবি এঁকেছে। যদিও সে এই রকম ছবি রাজার রুমে দেখেছিল, তবুও নিখুঁত ভাবে এঁকেছে ছবিটা। রাজা ক্লাস নিতেই আছে নিজের মতো, আর মিমি নিজের মতো এঁকে যাচ্ছে। কি হচ্ছে? রাজার কথা শুনে মানালি চমকে উঠে তাকিয়ে থাকলো। ও কই? হাত সরাও, আমি দেখতে চাই পড়া বাদ দিয়ে কি হচ্ছে। কিছু না তো। আমি দেখাতে বলেছি। মিমি উপায় না পেয়ে দেখায়।
রাজা নিজের ছবি দেখে অবাক হয়ে যায় আর মনে মনে খুশি হলেও উপরে উপরে রাগ দেখিয়ে বলে, কাকে এঁকেছো এটা? রাজার ঝাড়ি শুনে ক্লাসের সবাই তাকিয়ে থাকে। এমনি এঁকেছি, এটাকে আমিও জানি না। পড়াশোনা তো এত মন দিয়ে করো না, এসব তো ভালোই পারেন। সরি স্যার, আর হবে না। সরি মাই ফুট। নেক্সট ডে থেকে সামনের বেঞ্চে বসবেন, পেছনে যেন আর না দেখি, ওকে? ওকে স্যার। রাজা কিছু না বলে ক্লাস থেকে বের হয়ে চলে যায়। বাকি সবাই চলে যায় বাইরে। মানালি মিমকে সান্ত্বনা দেয়, কিন্তু মিমি কেঁদেই চলেছে। ছবিটা খাতার পাতা সহ ছিঁড়ে ফেলে দেয়। তারপর বের হয়ে কাঁদতে কাঁদতে ক্যান্টিনে চলে যায়। গিয়ে দেখে ক্যান্টিনে কেউ নেই, কোনো মানুষ নেই, সব জানালা বন্ধ, অন্ধকার হয়ে আছে। একটা বেঞ্চ রাখা আছে, একটা টেবিলও আছে। কোনো মানুষের আনাগোনা অনেক দিন নেই মনে হচ্ছে পরিত্যক্ত জায়গা। কি ভুতুরে জায়গা রে বাবা। যাক বাবা, ওই রাক্ষসের থেকে তো বড় রাক্ষস আর এখানে নেই। মিমি, এখানে কেন আসছো? ভয় লাগে না? তুমি তো দেখি ভাইয়ার মতো ভাইয়ার সময় পেলেই এখানে এসে বসে থাকি। মিমির পিছনে পিছনে চলে আসে। এখানে ওই রাক্ষসটা আসে? তাই তো বলি, সব এরকম এলোমেলো, আর বেঞ্চ আর টেবিল এত পরিষ্কার সাজানো গোছানো কেন? কি দাঁত কেলিও না, যাও এখান থেকে, পরের ক্লাস করো। আর তুমি, আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে, তুমি যাও। বলেই হনহন করে হেঁটে রাজার কেবিনের দিকে যায় আর মানালি ক্লাসে যায়। রাখবো কেন? ক্লাস বাদ দিয়ে এখানে কি কাজ? না আসলে বলবো কিভাবে? এসো। স্যার, আমি আর আপনার ক্লাস করবো না, বাকি যে ক্লাসগুলো আছে ওগুলো মিস করবো না। কেন? আমি তোমার কোন পাকা ধানে মই দিয়েছি? করবো না মানে করবো না। বাকি কোনো ক্লাস করা লাগবে না, শুধু আমারটা করবা, যাও। মানে কি? আমি তো আপনার ক্লাস বাদ দিতে আসছি। আমার কথাই এই হাসপাতালের শেষ কথা, ওকে? যাও। রাক্ষস একটা খরচ। হোয়াট? কিছু না। কি পাগল একটা, এত বড় হয়েও বাচ্চা হয়ে গেল না। মিমি কেবিন থেকে বের হয়ে চলে যায়। এক বুড়ি পেশেন্ট এর রুমে গিয়ে দেখে বুড়ি ঘুমোচ্ছে, আর এসি এর পাওয়ার এতটা হাই লেভেলের দেওয়া যে উনি ঠান্ডায় কাঁপছেন। মিমি গিয়ে এসি কমিয়ে দিয়ে একটা চাদর গায়ে দিয়ে দেয়। পাশের রুমে গিয়ে দেখে এক বাচ্চা কান্না করছে। সে তাকে কোলে দিয়ে খেলা করে আর বাচ্চার কান্না থেমে যায়। বিষয়টি রাজা সিসি ক্যামেরাতে লক্ষ্য করে আর ভাবে মেয়েটা সত্যি অসাধারণ, মানুষের জন্য অনেক মায়া মমতা ওর মন জুড়ে। এই যে ম্যাডাম, কেমন চলছে নতুন ক্লাস? আপনার ভাই আর ভালো হতে কই দিচ্ছে। কে যে ওকে মেডিকেলে দায়িত্ব দিয়েছে, খুব ভুল করেছে। আই অলসো থিঙ্ক ইট। মিমি অনেকের কথা শুনে ভাবে, এ কেমন ভাই, নিজের ভাই সম্পর্কে কেউ এরকম ভাবে না কেউ। কোথায় হারালেন? না কিছু না, আমি আসি, ভালো থাকবেন, বাই। ওকে, সি ইউ বাই। মিমি বের হয়ে মানালিকে নিয়ে বাড়ি যাওয়ার জন্য বের হয়। ঠিক সেই সময় রাজা অরিনকে নিয়ে আসে। মিমিকে আর মানালিকে গাড়িতে উঠিয়ে বসতে বলে। মানালি বসলেও মিমি জেদ করে না বসে উল্টো দিকে হাঁটা শুরু করে। রাজাও রাগ করে মিমিকে ছেড়েই চলে যায়। কি রে, এত দেরি হলো যে? রাজা কিছু না বলে রুমে চলে যায়। অরিনও রুমে যায় মানালিকে বলে, আম্মু, আমার ক্লাস ছিল তাই দেরি হলো। কি রে, মিমি কোথায়? তোমার ছেলের সাথে ঝগড়া করে কোথা যেন চলে গেছে। কোথায় যেন চলে গেছে মানে? এই সন্ধ্যায় উইটা কোথায় এলো? হঠাৎ রাজা হেলমেট হাতে নিয়ে বাসা থেকে বের হয়ে যায়। রাজার মার বুঝতে বাকি থাকে না ও মিমিকে খুঁজতে যাচ্ছে। রাজা মেডিকেলের সামনে পাশে সব জায়গায় দেখে, পায় না। ওর বাসায় গিয়েও গোপনভাবে খোঁজ নেয়, যেন কেউ জানতে পেরে ঝামেলা না করে। রাজা আবার মেডিকেলে গিয়ে ভিতরে ভালোভাবে খুঁজে, পায় না। নিরাশ হয়ে বাড়িতে ফিরে যায়, কিন্তু রাজার মা রাজাকে দেখেও কিছু বলে না। রাজা নিজের ঘরে যায়, গিয়ে লাইট বন্ধ করে মেঝেতে বসে খাটে মাথা দিয়ে ভাবতে থাকে, কোথায় গেল মেয়েটা? আমি এখন কোথায় পাবো ওকে? আর ওর পরিবারের কাছেই বা কিভাবে মুখ দেখাবো? কোথায় তুমি মিমি? সামনে থাকলে সবসময় ঝগড়া করি, বকা দিই, কিন্তু আজ তোমাকে না দেখে আমার এত কষ্ট হচ্ছে কেন? হঠাৎ রাজা শুনতে পায় একটা মিষ্টি গিটারের সুর। কেউ যেন গিটারটাকে আলতো করে ছুঁয়ে দিচ্ছে। রাজা এগিয়ে বারান্দায় গিয়ে দেখে মিমি মেঝেতে পা ছড়িয়ে বসে আছে গিটারটা কোলে নিয়ে। তুমি তুমি এখানে কি করছো?
মিমি উঠে দাঁড়ায়, আর রাজা মিমির 2 হাত শক্ত করে চেপে দেওয়ালের সাথে ধরে বলে, জানো তোমাকে আমি কত খুঁজেছি, তোমার কি কোনো সেন্স নেই? মানুষকে কষ্ট দিয়ে অনেক মজা পাও, তাই না? আমার লাগছে। রাজা হাত ছেড়ে দিয়ে দেখে 2 হাতে রাজার হাতের ছাপ বসে গেছে, রক্তগুলো জমাট বেঁধে গেছে। রাজা মিমির হাত ধরে রুমে নিয়ে এসে বেডে বসিয়ে দিয়ে হাতে মলম লাগিয়ে দেয় আর বলে, জানোই তো আমার রাগ হলে সামলাতে পারি না, কেন এরকম করো? আমাকে রাগিয়ে নিজেরই কষ্ট পেতে হচ্ছে। বলতে বলতে রাজার চোখে 2 ফোঁটা জল এসে যায়। রাজার চোখের পানিগুলো হালকা আগেই জল জল করছে। মিমি দেখার সাথে সাথে রাজা চোখের পানিগুলো মুছে নেয়। কাঁদছেন কেন? কষ্ট আমার হচ্ছে, আপনি কেন কাঁদছেন? তুমি যাও এখান থেকে, কেন? আমি আপনার পাশে থাকলে আপনার খারাপ লাগে? চলে যাও। আমাকে আরো একটা কারণে কষ্ট দেওয়া বাকি আছে, দেবেন না? কি? আমি আপনার গিটার ধরেছি, মাদুরে বসেছি, সেটার জন্য কিছু বলবেন না? মন ভালো নেই মিমি, নিজের রুমে যাও, রাত হয়ে গেছে, খেয়ে ঘুমাও। অদ্ভুত মানুষ আপনি। কালকেই কত বকলেন, সামান্য ঘরে ঢুকেছি আর ওগুলো ধরেছি তাই, আর আজ কিছু না। কেন, খুব ইচ্ছে করছে বকুনি খেতে? আর ঠিক নয়, এমনি বলছিলাম। আচ্ছা খেয়ে নিন, না খেয়ে ঘুমিয়ে যাবেন না, আমি কিন্তু এসে বিরক্ত করব। আচ্ছা খেয়ে নিব। ওকে, গুড নাইট। গুড নাইট। হ্যাভ এ নাইস ড্রিম। ইউ টু। সকাল হলো। আজকের সকালটা অন্য রকমের মনে হচ্ছে। আজ রাজা খাবার টেবিলে সবার সাথে খেতে বসেছে। রাজার পাশের চেয়ারটা খালি ছিল। মিমি বসতে যাবে এমন সময় অরিন এসে বসে পড়ে। মিমি এখানে এসো আমার পাশে। মিমি রাজার মায়ের পাশে গিয়ে বসে। রাজার মা মিমিকে নিজের হাতে খাইয়ে দেয়। সেটা দেখে মানালি ছুটে এসে ভাগ নেয় খাওয়ার। অরিন এসব দেখে রাগে খাবার প্লেট সরিয়ে রেখে চলে যায় অফিসে একা একা। রাজা অবশ্য মিমির দুষ্টুমি দেখে রোজ রোজ নতুন জীবনের ছোঁয়া পাচ্ছিল। মানালি, তোরা আয়, আমি ওয়েট করছি গাড়িতে। ওকে। ভূতের মুখে রাম নাম জপ, এত শান্ত গলায় কথা কবে শুনেছি মনে নাই। রাজা চলে যায় বাইরে। আম্মু, তোমার ছেলের কি হলো বলো তো? পরি ভর করেছে নাকি? কেন? ওর ভয়েস, কথা বলার এক্সপ্রেশন দেখছো, পুরাই চেঞ্জ। আমি তো চাই ছেলেটা ভালো থাক, যেখানে তো আর সব কষ্ট পেল না। মানালি খাবার শেষ করে মিমির সাথে কলেজে যায়। একজন স্টাফ দৌড়ে এসে খবর দেয় একজন পেশেন্টের খুব শরীর অবস্থা খারাপ। রাজা ছুটে যায়, গিয়ে চেক করে দেখে পেশেন্ট মারা গেছে। সাথে সাথে পুলিশ আসে। ইন্সপেক্টর আপনারা? আপনাকে আমাদের সাথে একটু থানায় যেতে হবে রাজা বাবু। মানে আমি কেন থানায় যাব? আমাদের কাছে আপনার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে। আপনি একজন সম্মানী ব্যক্তি, তাই ভালোভাবেই নিয়ে যাওয়া হবে, চলুন। কিন্তু আমার অপরাধ? আপনার ভুল ওষুধ প্রেসক্রাইব করার জন্য একজন পেশেন্ট মারা গেছে, এমন থেকে অভিযোগ আছে আমাদের কাছে। কে করেছে এই অভিযোগ? একজন ভদ্র মহিলা। কিন্তু আপনি ওনাকে কোনো কিছু যাচাই না করে নিয়ে যেতে পারেন না। উনি একজন সম্মানিত ব্যক্তি, ওনার একটা সম্মান আছে, এভাবে সেটা নষ্ট করবেন না প্লিজ। ম্যাডাম, আপনার হাজব্যান্ডকে আমরা জেলে দিব না, শুধু কিছু ইনভেস্টিগেশন করার জন্য ওনাকে সাথে যেতে হবে। ইটস ওকে অফিসার, চলুন। রাজা চলে যায় পুলিশের সাথে। মানালি খুব কান্না করছে, কিছুতেই মিমি ওকে সামলাতে পারছে না। চলো, কাজ আছে। মানালিকে নিয়ে কোথাও একটা চলে গেল। সন্ধ্যা হয়ে গেলেও রাজা ফিরে না। রাজার মা খবর পেয়ে অসুস্থ হয়ে যায়। মিমি আর মানালি হঠাৎই পুলিশ স্টেশনে পৌঁছলো। তোমরা এখানে? অফিসার, এটা জামিন, রাজাকে ছেড়ে দিন। রাজাকে পুলিশ ছেড়ে দেয়। রাজাকে নিয়ে বাড়ি ফিরে যায় মিমি। রাজার মা রাজাকে দেখে জড়িয়ে ধরে কান্না শুরু করে দেয়। মিমির মাথায় হাত বুলিয়ে বলে, আজ তুই যা করলি, আমার আপন মানুষ হলেও কেউ এতটা করতো না। ও, তার মানে আমি আপনার আপন নই? হয়েছে পাকনামি, যাও এসো সবাই। আবার খিদে নেই, তোমরা খেয়ে নাও, অনেক রাত হয়ে গেছে, আমি একটু ঘুমাবো, শরীর ভালো লাগছে না। কেউ কিছু বলার আগেই চলে যায়। সবাই খেতে বসে। ও কি সত্যি খাবে না নাকি? ওটা কে? ওই চকোলেটের কথা বলছি। হিহি, বলে দেবো কিন্তু। দেখো অ্যাটেন্স পাওয়ার জন্য নাটক করছে। সবাইকে নিজের মতো না ভাবলেই পারে। অরিন খাবার রেখে চলে যায়। যাক, হিংসুটে মেয়ে একটা। জানিস, ভাইয়া আজ তোকে যখন পুলিশ ধরে নিয়ে গেল, মিমি পাগলের মতো করছিল, মনে হচ্ছিল ওর খুব প্রিয় কিছু হারিয়ে গেছে।
আর সেটা তাকে ফিরে পেতেই হবে। কি রে, খাচ্ছিস না কেন? খাচ্ছি তো। আমার জন্য এত পাগল যে 1 মিনিট দূরে গেলেই সহ্য হয় না। ভালোই তো। আমি খুব স্বার্থপর, মেয়েটাকে বুঝি না। কি এত ভাবছিস? না কিছু না। কই যাচ্ছিস? এই ভাইয়া, খেয়ে যাবি তো? যা, চলে গেল। আম্মুর রুমে যাই, একা একা খেতে ভালো লাগছে না। মানালি ওর মায়ের ঘরে গিয়ে খেয়ে ওখানেই ঘুমিয়ে পড়ে। রাজা নিজের রুমে গিয়ে পায়চারি করতে থাকে, কিছুতেই ঘুমোতে পারে না। একবার বারান্দায় যায়, একবার রুমে আসে। হঠাৎ মাথায় কাজ করা বন্ধ করে দেয়। কিছু না ভেবে মিমির রুমে চলে যায়, গিয়ে অন্ধকারে হোঁচট খেয়ে বিছানায় পড়ে যায়। মিমি জোরে চিৎকার করে উঠে রাজা মিমির মুখ চেপে ধরে। আমি রাজা, চোর না। মাগো, মজাটা মনে হয় ভেঙেই গেল। অসভ্য ছেলে কোথাকার, মেয়েদের ঘরে এত রাতে কি মতলব নিয়ে ঢুকেছে? হোয়াট? আমি অসভ্য? তা নয়তো কি? হ্যাঁ, এত রাতে কোনো ভালো ছেলে কি মেয়েদের ঘরে ঢোকে? লিসেন, এটা আমার বাড়ি, সো আমি কখন কোন রুমে যাব সেটা আমার ব্যাপার। ওকে? আন্টি এই মেয়ে, কি করছো কি এত রাতে? ভাপাচ্ছে। রাজার 2 হাতে বাড়ি মেরে ছুটিয়ে দেয়। আমি একটা কাজে এসেছিলাম, তুমি ঘুমাচ্ছ তাই না রেখে। রাজাকে শক্ত করে জড়িয়ে ধরে রাজার পায়ের ওপর পা রেখে লাফাতে থাকে আর বলতে থাকে, বাঁচাও বাঁচাও, তেলাপোকা আমাকে খেয়ে ফেলবে। রাজা মিমির কথা শুনে জোরে হেসে ওঠে। রাক্ষস চৌধুরী, হারুস, বিপদ দেখে কেউ হাসে? তেল? হ্যাঁ, আমি শুনেছি তেল ফেললে তেলাপোকা এসে খেয়ে ফেলে। আমার এখন কি হবে? রিল্যাক্স, আমি আছি তো। আমি মানুষ কাছে যাব। উফ, পায়ে ব্যথা পাচ্ছি তো, এভাবে লাফাচ্ছ কেন? যদি গায়ে উঠে খেয়ে ফেলে? তোমার গায়ে উঠবে কিভাবে? তুমি তো আবার গায়ে উঠে বসে আছো। আরে, বিপদে সাহায্য করাই ডাক্তারদের কাজ। আমাকে মানুষ কাছে নিয়ে চলেন না প্লিজ। আর ইউ ম্যাড? এত রাতে ওরা ঘুমিয়ে গেছে, আর এখন ওদের গিয়ে ডাকলে কি হবে বুঝতে পারছো? লাইট দেন। সুইচ খুঁজে পাচ্ছি না, প্লিজ লাফিও না, আমার পায়ের অবস্থা শেষ। বুঝেছি, আমাকে তেলাপোকা খেয়ে ফেললেই আপনি খুশি হবেন। আজ বাবা মা কাছে নেই বলে কেউ আপন না। পাগল নিয়ে তো মহা মুশকিলে পড়লাম। মিমিকে কোলে তুলে নিয়ে বিছানায় বসিয়ে দেয়। ঘুমাও, আমি যাই। আজ আমাকে রেখে যদি যান, তাহলে সত্যি বলছি আমি এক্ষুনি এই বাড়ি থেকে পালিয়ে যাব, আর আসবো না। কি? যে সাংঘাতিক মেয়ে, পালাতেও পারে। একবার খুঁজে খুঁজে যান শেষ করেছি, আর রিস্ক নেওয়া যাবে না। পাগল নাকি তুমি? আজ আমার শেষ দিন। বড্ড বাড়াবাড়ি করছেন। এটা তেলাপোকা, ড্রাগন না যে গিলে খাবে। আমাকে রেখে যাবেন না প্লিজ, দোহাই আপনার। ওকে, আমি আছি, তুমি ঘুমাও। যাবেন না কিন্তু। ওকে, যাবো না, হাতটা ছাড়ো। আমি সোফায় বসি আর লাইটটা দিই। না, ছাড়বো না। পালানোর ধান্দা? হ্যাঁ, আমি বুঝি না নাকি? হ্যাঁ, আমি অনেক বুদ্ধিমান। এই, কি ভাবছেন? নিশ্চয় পালানোর কথা। আরে না রে বাবা। তাহলে চুপ কেন আর দাঁড়িয়েই বা আছেন কেন? বসেন বসেন। দেখাচ্ছি মজা, অন্ধকারে ভূতের ভয় দেখাবো। দেখাচ্ছি মজা, অন্ধকারে ভূতের ভয় দেখাবো। বলছিলাম কি, লাইটের সুইচ পাচ্ছি না, তার মানে আমাদের সারা রাত এই অন্ধকারে থাকা লাগবে। আর তুমি তো আমার হাত ছাড়ছো না, আমি গিয়ে খুঁজতেও পারবো না। দরকার নাই, ভালোই লাগছে অন্ধকারে। আমি চাই না আলো আমার ঘুমকে বিরক্ত করুক। ও আচ্ছা, আর আছি ঘুম। জানো, আমাদের বাসায় না অনেক যুগ আগে একটা বুড়ি মারা যায়, তারপর শোনা যায় ওই বুড়ির আত্মা এই ঘরের আশেপাশে ঘুরে বেড়ায়। ও মা গো, মরে গেলাম গো। রাজা বসেছিল, মিমি শুয়েছিল। কথাটা শুনে রাজা মাজা চেপে ধরে, কোলে মাথা রেখে চিৎকার করতে লাগে। আরে আরে আরে, আমি তো মজা করছিলাম, রিল্যাক্স। না না না, আমি জানি এটা সত্যি। আমি এই ঘরে থাকবো না। আচ্ছা, সকাল হলে ভেবে দেখবো, ছাড়ো আমাকে। এভাবে একজন মুসলমান মেয়ে হয়ে পরপুরুষকে জড়িয়ে ধরে আছো, লজ্জা করে না? মহিলাকে নিজের বউয়ের মতো তুমি তুমি করে বলছেন, লজ্জা করে না? ওহ সরি, আর বলবো না। এবার ঘুমান, ছাড়ুন আমায়। রাগ হয়েছে রাজা বাবুটার? যার তার উপর রাগ করে কাজ নেই আমার, এত সময় নেই সবার সবকিছু নিয়ে ভাবার। আরে, আমার রাজা বাবুটা রাগ করেছে, একটু মুড অন করে দিই। আচ্ছা তাই? জি। কেমন লাগছে অন্ধকারে একটা মেয়ের কাছে এভাবে এক ঘরে এক বিছানায়? এটা কি ধরনের অসভ্যতা? কি কি করছেনটা কি?
আমার কিন্তু খুব অস্বস্তি হচ্ছে। একটা কথা জিজ্ঞাসা করি? এভাবে কেন? ভালোভাবে বসেও তো কথা বলা যায়। না, এভাবেই বলবো। আচ্ছা, তাড়াতাড়ি শেষ করেন। ওষ্ঠে ভালোবাসার পরশ পেয়েছেন কখনো? মানে? বাংলা বোঝেন না? খুব অল্প। ছোট থেকেই বিদেশে পড়ালেখা করেছি। কোনোভাবে বাংলা বলি, কিন্তু রিয়েল বাংলা বুঝি না। আনইজি লাগছে বেশি? খুব। নিজের ঘরে যান। আপনি একা থাকতে পারবেন? পারবো, ভয় কেটে গেছে। ওকে, আসি।